দর্শক সত্যি সত্যি কমে গেছে। তখনকার হলের যে অবস্থা ছিল, তখন বিনোদনের একমাত্র মাধ্যম ছিল সিনেমা দেখা, আর যারা উচ্চবিত্তের বা উচ্চ মধ্যবিত্তের তাদের বাড়িতে টিভি ছিল, শুধু একটি চ্যানেল দেখা যেত। সো বিনোদন বলতে সিনেমাটাই ছিল তখন প্রধানতম। আমরাও ছোটবেলায় মার সাথে খালার সাথে সিনেমা দেখতে গিয়েছি বহুবার। তো এখন হয়েছে কি, সিনেমার যেগুলো হয় সারাক্ষণ টেলিভিশন চলতে থাকে, 100টা চ্যানেল সে সুইচ ওভার করে একটার পর একটা দেখছে। সে আরও পরিবেশ চায় ভালো, আরও চায় ভালো, যানজট হতে পারবে না, টিকিটের দামও কম থাকবে, অনেক কিছু বিবেচনা করে সে শীতাতাপ নিয়ন্ত্রিত থাকতে হবে, তারপরে একটা সিনেমা দেখতে গেল। এবং তাকে সময় পেতে হবে। এখন টাইমটা মানুষের কাছে হয়ে গেছে খুব কম, কারণ তার অনেক বাণিজ্য এবং তার যে স্পিড, ছুটে চলা, জীবনের জন্যে, টাকার জন্যে, ভালো থাকার জন্যে, এই ছুটে চলার মধ্যে টাইমটা সবসময় অন্তরায় থাকে। তো তখন করে কি, সে এই ছবি দেখার যে আগ্রহ, আচ্ছা ঠিক আছে এটা তো টিভিতে একসময় দেখাই যাবে, বা আমরা ভিসিআর এনে বা ডিভিডি এনে আমরা দেখব, ওই রকম কারণগুলা এই ছবি। আর হলের সংখ্যা কমে গেছে, হাই রাইজ বিল্ডিং হয়ে যাচ্ছে, থিয়েটার হল হচ্ছে না। উত্তরার মতো জায়গায় কোনো থিয়েটার হল নাই, গুলশানের মতো জায়গায় কোনো সিনেমা হল নাই। তো এই এই সমস্ত কারণগুলোতে সিনেমা কেউ যদি গুলশান থেকে দেখতে চায়, তাহলে যেতে হবে তাকে হয় পান্থপথে, না হলে যেতে হবে বসুন্ধরাতে। তো এইগুলো বিবেচনা করে কিন্তু সিনেমা দেখার সংখ্যা কমেছে। বাট মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখার লোক কিন্তু কমেনি, কারণ যারা মুক্তিযুদ্ধ দেখেছিল তারা তো আছেই, প্লাস যারা পরবর্তী সময়ে শিক্ষিত এবং যারা বই পুস্তক ছাড়াও পরিবার থেকে শিক্ষিত, যারা মুক্তিযুদ্ধের গল্প জানে তারা, এবং যে সময়টায় আমাদের পাঠ্যপুস্তকগুলোতে সঠিক ইতিহাসগুলো লেখা শুরু হয়েছে, তখন থেকে কিন্তু তারা উদ্বুদ্ধ হয়েছে, আচ্ছা আসলেই নাকি, এগুলো তো জানতাম না, এই জানার জন্যে হলেও তারা যাবে। সুতরাং মুক্তিযুদ্ধের চলচ্চিত্র যতদিন হবে বাংলাদেশে, ততদিন পর্যন্ত মানুষ দেখার জন্য আগ্রহী হবে, কারণ এটার মধ্যে অনেক কিছুই থাকবে যেটা ওর অজানা, অনেক কিছুই থাকবে না যেটা দর্শক দেখতে চায় না। আরেকটা জিনিস আছে এখানে, কিন্তু আমাদের এখানে যে ছবিগুলো বাণিজ্যিক ছবি বলে তথাকথিত হয়ে থাকে, সেগুলি কিন্তু পরিবারের সবাই মিলে একসঙ্গে দেখা যায় না। এই ছবিটি কিন্তু পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বা বিনোদন পার্ক যাবে, এখানে কুরুচিপূর্ণ কিছু নেই, ফলে পরিবারের সবাই নিয়ে মিলে একসঙ্গে এটা বিনোদনে যেতে পারবে। সোহেল ভাই, আপনার কাছে ফিরে আসবো একটা বিরতির পরে। তখন জানতে চাইবো যে যেই দুটো প্রেমের কথা বলা হচ্ছে, মানবীর প্রেম এবং মানুষের সঙ্গে তার দেশের প্রেম, এই দুটো জিনিসকে আসলে কিভাবে আপনি অ্যাকোমোডেট করেছেন, এটা যদি আমাদেরকে একটু জানান। একটা বিরতি, আজকের বাংলাদেশে যাচ্ছে বিরতিতে, ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সোহেল ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে দুটো প্রেমকে কিভাবে সমন্বয় করতে। আচ্ছা, এটা বলার আগে ছোট্ট একটি কথা বলে নিই, যে আমার চলচ্চিত্রে এটা প্রথম ছবি। তো একজন চলচ্চিত্রকার যেটা চান, যে সে যে লক্ষ্যে পৌঁছাতে চান, যা ভাবেন, যা কল্পনা করেন, সেটাকে যখন তার পুরো টিমকে বোঝাতে পারেন বা একই স্বপ্ন দেখাতে পারেন, তো আজকে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই কারণেই যে আজকে আমার স্বপ্নটাকে লালন করেছেন যারা, তার মধ্যে দুজন আছে, আমার সাথে একজন আছে, যে একটা স্বপ্ন দেখতে পেরেছিলাম আমরা সবাই একটা লক্ষ্যে যাওয়ার জন্য, এবং পরিচালকের এটা সবচেয়ে বড় পাওয়া। তো এটা এই কারণেই বলছি, কারণ আজকে এই তো প্রেম সার্থক হতো না যদি আমার এই সবাই, এই কলাকুশলী যারা আছেন আমাকে প্রতিনিয়ত যেভাবে উৎসাহিত করেছে, অনেক সময় ধরে শুটিং হয়েছে, অনেক বছর ধরে, তারপরও কেউ ভুলে যাননি, কেউ আমাকে ছেড়ে দেননি, হাল ছাড়েননি। এখন বলি সেই প্রসঙ্গে যে কিভাবে দুটো জিনিস এক হয়ে গেল, যে আসলে যখন যুদ্ধ হয়, একটা দেশে যখন অত্যাচার নিপীড়ন নেমে আসে, তো তখন ছোট ছোট স্বার্থ থেকে একটা বৃহত্তর স্বার্থের তৈরি হয়। এই অত্যাচার, এই নিপীড়ন থেকেই কিভাবে কেউ তার বাবাকে বাঁচাবার জন্য, কেউ তার স্ত্রীকে বাঁচাবার জন্য, কেউ তার সন্তানকে মানে খাওয়াবার জন্য, কেউ তার স্ত্রীকে বাঁচাবার জন্য যখন সে যুদ্ধে যায়, এই নিজের ভালোবাসাটাকেই রক্ষা করবার জন্য, নিজের পরিবারকে রক্ষা করবার জন্য, তখন এই ছোট ছোট স্বার্থ নিয়ে যখন যায়, তখন তার ভেতরে একটা দেশপ্রেম জাগ্রত হয়। যখন দেখে যে না, আমার মতো অনেকেই
একটা জাতির উপরে যখন নিপীড়ন নেমে এসছে, অত্যাচার নেমে এসছে 1971 সালে, তখন আমাদের এই বাঙালি জাতিটা যে কষ্টগুলো সহ্য করেছে, যে নিপীড়ন অত্যাচারগুলো সহ্য করেছে, সেটার জন্য সবাই যখন যুদ্ধে গেছে, যার যার ব্যক্তিগত পার্সপেক্টিভ জায়গা থেকে, যে আজকে আমার ভাইকে মেরে ফেলেছে ঘরে। আমি অনেক গল্প শুনেছি এই যুদ্ধে করতে যাওয়ার আগে, যে ঘরে নাকি তরুণ বা কাউকে দেখলেই ওই মুক্তিযুদ্ধ সন্দেহ করে মেরে ফেলতো, আর বাকিগুলো অনেক গল্প তো আমরা জানি। তো এই যে সবার কষ্ট থেকে তারপরে একটা যুদ্ধে যাওয়া, একটা পরিবার থেকে একটি সন্তান যখন যুদ্ধে গেছে, মার পা শপথ করে, বাবাকে শপথ করে, এবং বাবা মা যেভাবে তাকে ইন্সপায়ার করেছে, এটা পরিবার থেকেই তো চলে আসছে বিষয়টা। তা এই নিপীড়ন অত্যাচার তো পুরো দেশটার উপরে চলে এসেছিল, এবং পুরো দেশটার উপরে চলে আসছিলই বলে সবাই এই মুক্তিযুদ্ধটা হয়েছে। তাহলে কি হলো? তাহলে ওই ব্যক্তি প্রেম থেকেই তো একটা বৃহত্তর স্বার্থে চলে গেল। তা আমার কথাটা হচ্ছে এটাই, যে এই তো প্রেম ছবিটার নাম ঠিকই আছে, কিন্তু যখন একটি প্রেমের গল্প দেখতে দেখতে একটা দর্শকরা দেশ জয়ের গল্প জেনে যাবে শেষ মুহূর্তে গিয়ে, এটা যদি হতে পারে তাহলে আমি সার্থক মনে করবো চলচ্চিত্রকার হিসেবে। কবির ভাই, আপনার কাছ থেকে একটু বাণিজ্যিক বিষয়ে জানতে চাই, যে কোথায় মুক্তি পাচ্ছে, মোটামুটি কতগুলি হলে মুক্তি পাবে? প্রাথমিকভাবে আমরা ঢাকা সহ সারা দেশে নিয়ার অ্যাবাউট 100টার মতো কাছাকাছি হলে আমরা রিলিজ করতেছি। অনেকগুলো নাম তো, সবগুলো তো নাম না, জানি না। So, ঠিক আছে, সংখ্যাটা জানা থাকলেই হয়। আর এমনিতে মানে এখনকার যে পরিস্থিতি আছে, তাতে কি মনে হয় যে দর্শকদের জন্য আসাটা কোনো সমস্যা হবে, আশঙ্কা আছে আপনার? আসলে দেশের পরিস্থিতির কথা যদি বলেন, গত 3 মাসে যদি ছবির আমরা রিপোর্ট পর্যালোচনা করি, ইটস নট এ রিয়েলি গুড টাইম টু রিলিজ দ্য মুভি। বাট আমরা যদি আমাদের ছবিটা মেকিংয়ের কথা চিন্তা করি, আমরা যে উদ্দেশ্য মেকিং করলাম, আমার যে মাসটিতে আমরা রিলিজ করতে চাচ্ছি, আমি মনে করি আমার পক্ষ থেকে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু রিলিজ দিস মুভি, বিকজ এটা দেশের উপরে প্রেমের একটি গল্প, এবং মার্চ মাসে কিন্তু সেই যুদ্ধটা আমাদের শুরু হয়। আর আমাদের দেশে দর্শকদের যে ব্যাপারটা, আমি আই ডু বিলিভ মাইসেলফ, সেটা হলো যে দর্শকরা ভালো ছবি হলে আসলে খুব একটা পরিস্থিতির দিকে তাকায় না। আমাদের দেশে বিনোদনের খুব একটা কিন্তু ভালো জায়গা কিন্তু এখনও তৈরি হয় নাই, কিন্তু স্পেশালি সিনেমার ক্ষেত্রে এখনও যদি আমরা সিনেমার এনভায়রনমেন্টের কথা চিন্তা করি, খুব একটা ভালো এনভায়রনমেন্ট কিন্তু সিনেমা হলে আমরা দিতে পারি না দর্শকদেরকে। তারপরে ভালো যদি কোনো মুভি আসে, তাহলে কিন্তু দর্শক হলে যায়, ছবি দেখে, এটা কিন্তু চিরন্তন সত্য। সেলিম ভাই, একটু বলবেন যে কেন আমরা দর্শকরা দেখব? আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে? এটাতে শিল্পী নির্বাচনের ক্ষেত্রে ও ছোট ছেলে নিউটন, সোহেল আহমেদ, ও মানে আমজাদ ভাই, মনে হয় যে আমজাদ ভাই এত বড় পরিচালক, নিশ্চয় আমজাদ ভাই সমস্ত কিছু ওকে বলে দিচ্ছে, এই করো সে করো, কিচ্ছু না, ও নিজে নিজে করে। ওর মতো জেদি পরিচালক কম আছে। আমি ওর সাথে একদম প্রথম থেকে কাজ করে এসেছি। ও একদম আমাদের মেইন স্ট্রিম ফিল্মের শাকিব খান ছাড়া আর একটি অভিনেতা অভিনেত্রীও কিন্তু ওখানে নেই। হাসান ভাই, হ্যাঁ অবশ্যই চলচ্চিত্র অভিনেতা, একসময় একদম প্রথম দিকের নায়ক আমাদের, হ্যাঁ হাসান ভাই, কিন্তু টেলিভিশন, মঞ্চ, সমস্ত জায়গায় হাসান ভাইয়ের পদচারণ আছে। আমি নিজে অভিনয় করেছি, রামেন্দু মজুমদার অভিনয় করেছেন এটাতে, লায়লা আন্টি আছে, লায়লা আপা, আফরোজা আপা আছে। আর যে মুক্তিযুদ্ধ, যারা মুক্তিযোদ্ধা, তারা একেবারে তখন থিয়েটারের ছেলেরা, এবং বর্তমানে এই 4-5 বছরে যেটা হয়েছে, ওরা খুব নাম করা অভিনেতা কিন্তু এক একজন, প্রাণ রায়, সাইদ বাবু, আরো অনেকে, সাজ্জাদ, এরা সবাই এখন কিন্তু খুব নাম করা অভিনেতা। তার মানে ও চেষ্টা করেছে টিভিতে যারা কাজ করে, ভালো অভিনেতা হিসেবে যাদের সুনাম আছে, মঞ্চে যে ছেলেরা খুব কর্মঠ, ভালো অভিনেতা হিসেবে যাদের সুনাম আছে বা ছিল, তাদেরকে নিয়ে, এবং সিনিয়র যে অভিনেতা অভিনেত্রীরা আছে তাদেরকে নিয়ে, এবং সিনেমার অমিত হাসান, দুজন, হ্যাঁ অমিত হাসান এবং শাকিব খান, এই দুজনকে নিয়ে এই ছবিটাও তৈরি করতে চেয়েছে। তার মানে ও অনেক দূরদৃষ্টি নিয়ে কিন্তু এই কাস্টিংটা করেছে। এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এর মধ্যে আমি কেন টিভি বা মঞ্চের কথা বারবারই বলছি,